যে আমরা রংপুরের জন্য কি কি কাজ করতে চাই। এর সুবাদে আমরা বলতে চাই যে আমরা প্রথমত চেষ্টা করেছিলাম যে রংপুর মেডিকেল কলেজ, যেটি দীর্ঘদিন থেকে ভঙ্গুর অবস্থায় ছিল এবং এর চিকিৎসা সেবা পেতে আমাদের যে এই উত্তরাঞ্চলের চিকিৎসার সর্বশেষ ভরসাস্থল আমরা যাকে বলি, যেখানে চিকিৎসা সেবা পেতে অত্যন্ত ভোগান্তি পোহাতে হতো, এখানে আমরা চেয়েছিলাম যে রংপুর মেডিকেল কলেজে একজন আর্মি পার্সন আসুক যিনি পরিচালনা করবেন। এর প্রেক্ষিতে আমরা দেখি যে আমাদের বিভিন্ন আন্দোলনের পরে এবং অনেক চেষ্টার পরে আমরা একজন সম্মানিত ব্রিগেডিয়ার জেনারেল মহোদয়কে সেখানে পরিচালক হিসেবে পাই এবং তিনি আসার পরেও রংপুর মেডিকেলের চিত্র অনেকটাই এখন পাল্টে গিয়েছে। পাল্টানোর পরেও আমরা দেখতে পাচ্ছি যে সেখানে চতুর্থ শ্রেণী কর্মচারী বা তৃতীয় শ্রেণী কর্মচারীদের যে একটা সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের বলয়ে পুরো সেক্টরটাই জিম্মি এবং তাদের জন্য তারা কোনোভাবেই ফাংশন করতে পারছে না। আমরা এই জায়গাটাতে বিশেষভাবে নজর দেওয়ার জন্য আহ্বান জানাই বর্তমান সরকারকে। আমাদের আজকের এখানে কথা বলার যে মূল উদ্দেশ্য রংপুর তথা আমাদের উত্তরাঞ্চলের বাজেট বৈষম্য। আমরা যদি লক্ষ্য করি যে আমরা সাম্প্রতিক সময় দেখতে পারতেছি যে আমাদের দক্ষিণাঞ্চল যেটা যে সবসময় সচরাচর যেটি হয়ে এসেছে যে উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের মধ্যে উত্তরাঞ্চল সবসময় একদম বাজেটের দিক থেকে পিছিয়ে, কিন্তু দক্ষিণাঞ্চল বছরের পর বছর তাদের যে বাজেট তারা তুলনামূলক হারে বেশি পাচ্ছে এবং তাদের যে উন্নয়নের ধারা আরও বাড়ছে। আমরা যদি বলি রংপুরের বাজেট বৈষম্যের ক্ষেত্রে প্রথম বাজেট বৈষম্য হয় রংপুর সিটি কর্পোরেশনের সাথে। আমরা গত বছরের বাজেটের কথা যদি লক্ষ্য করি, গত বছর সিটি কর্পোরেশনের বাজেটের পাশে উল্লেখ ছিল কোনো বাজেট বরাদ্দ নাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় বাজেট ছিল মাত্র 1 লক্ষ টাকা। যে জুলাই আন্দোলন পেরিয়ে নতুন করে 1 বছর ঘুরে আবারও 16 জুলাই আসতেছে, যেদিন আমাদের শহীদ আবু সঈদ ভাই শহীদ হয়েছিল। আমরা একটা বিষয় অত্যন্ত খারাপভাবে লক্ষ্য করি যে শহীদ আবু সঈদ ভাইয়ের নামটা এবং তার চেতনাকে বর্তমানে এক পর্যায়ে বিক্রি করা হচ্ছে। সরকারি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা, সরকারি কোনো উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানগণ যখনই রংপুরে আসেন তারা কি করেন যে আবু সঈদ ভাইয়ের কবর জিয়ারত করে আসেন। কবর জিয়ারত করে আসার পরে আশার আলো শুনান যে আমাদের রংপুর নিয়ে তারা কাজ করবেন। আমরা যদি আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয়ের কথাই তুলে ধরি, আমাদের সম্মানিত প্রধান উপদেষ্টা মহোদয় যখন প্রথম রংপুরে আসলেন আন্দোলনের পরপর দায়িত্ব নেওয়ার 3-4 দিনের মাথায় তিনি এসে বলেছিলেন রংপুর হবে দেশের 1 নম্বর জেলা। কিন্তু আমরা লক্ষ্য করেছি রংপুর এখন পর্যন্ত দেশের সর্বশেষ পিছিয়ে পড়া জেলার মতো অবস্থায় আছে। তিনি আমাদের যে আশার বাণী শুনিয়েছিলেন, তিনি যে ফল দেখাতে চেয়েছিলেন, আমরা এর বিন্দুমাত্র কোনো প্রমাণ এখন পর্যন্ত দেখতে পারি নাই। আমরা যদি এখন বলি আমাদের রংপুরে কি কি বিষয় দরকার আছে, দেখুন আমাদের রংপুর সিটি কর্পোরেশনের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। আমাদের রংপুরের প্রত্যেকটি রাস্তাঘাট এখন ভঙ্গুর অবস্থায় আছে। এই রাস্তাঘাটগুলো মেরামত, নতুন করে রাস্তাঘাট সংস্কার এবং রাস্তাঘাট বৃদ্ধি অত্যন্ত প্রয়োজন। আমরা প্রথম থেকে বারবার দাবি জানিয়ে এসেছি যে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন নিয়ে। রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ যদি গঠন করা না হয়, রংপুর নগর হবে পুরান ঢাকার মতো একটি অপরিকল্পিত নগরী, যেখানে আনাচে কানাচে বিল্ডিং উঠতেছে, যেখানে সেখানে বিল্ডিং উঠতেছে, যার কোনো ড্রেনেজ ব্যবস্থা ঠিকমতো নাই। শহরের ভিতরের যে অলিগলিগুলো হচ্ছে এগুলো হচ্ছে একদম চিপা, যেখানে একটি অ্যাম্বুলেন্স ঢুকলে আরেকটি গাড়ি যদি ঢুকে বা 2টি গাড়ি ক্রস করার মতো অবস্থা নাই। আমরা অনতিবিলম্বে জানাবো যে এই রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হোক এবং রংপুর যাতে একটি সুশৃঙ্খল নগরী হয় এবং একটি পরিকল্পনা মাফিক নগরী গড়ে ওঠে, এই দাবি জানাবো। আমরা জোর দাবি জানাই রংপুরের মতো একটি নগরীতে বা আমাদের উত্তরাঞ্চল এমনিতেই পিছিয়ে পড়ে, এখানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেলের মতো প্রসিদ্ধ কলেজ আছে, কিন্তু শিক্ষার যে আতুরঘর আমাদের আরও দরকার। এর বৃদ্ধির জন্য তেমন কোনো ফলপ্রসূ উন্নয়ন নাই। আপনি যদি দেখেন যে কিছুদিন আগে আমাদের কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন হলো, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং গভীরভাবে জানাচ্ছি যে আমাদের রংপুরের এই পিছিয়ে পড়া রংপুর চরাঞ্চলের ছেলে মেয়েদের জন্য বা আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের ভাই বোনদের জন্য রংপুরে আরও বিশ্ববিদ্যালয় প্রয়োজন। শুধু বিশ্ববিদ্যালয় না, আমাদের রংপুরে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিতে হবে এবং রংপুরে কৃষি বিশ্ববিদ্যালয় দিতে হবে। আমরা যদি দেখি রংপুরের রেল হচ্ছে সবচেয়ে বাজে অবস্থায় আছে। রংপুরে এখন পর্যন্ত আমরা মিটার গেজ থেকে ব্রড গেজে যাইতে পারি নাই। রংপুরের যে রেল আমাদের রংপুর থেকে ঢাকা, যেখানে 6 ঘন্টার পথ যেতে লাগে মিনিমাম 10 ঘন্টা, আমরা সেই পার্বতীপুর হয়ে কত দূর জায়গা ঘুরে নওগাঁ হয়ে ঘুরে তারপর ঢাকায় যাচ্ছি। আমরা দাবি জানাচ্ছি যে রংপুরের যে রেল আছে এই রেলটি বগুড়া থেকে রংপুর ডিরেক্ট একটি সংযোগ করা হোক এবং মিটার গেজ থেকে ব্রড গেজ দেওয়া হোক। শুধুমাত্র রংপুর রেলের উন্নয়ন না, রংপুর রেল স্টেশনকে
একদম সর্বাধুনিক করতে হবে এবং রংপুর রেল স্টেশনকে জংশনে পরিণত করতে হবে। এটি আমাদের উত্তরাঞ্চলের মানুষের দাবি না, আমাদের উত্তরবঙ্গের যে কয়টি জেলা আছে রংপুর বিভাগের প্রত্যেকটি মানুষের আকাঙ্ক্ষা এবং আবেগের জায়গা। আমরা যদি দেখি আমাদের উত্তরাঞ্চল তথা রংপুর, দিনাজপুর এবং যে অঞ্চল আছে এই অঞ্চল হচ্ছে কৃষিভিত্তিক অঞ্চল, কিন্তু কৃষি যে আমরা সংরক্ষণ করে রাখবো, আমাদের সম্মানিত যে চাষি ভাইরা আছে তারা যে লাভবান হবে এই সুযোগ নাই। কৃষিভিত্তিক যে কোল্ড স্টোর হওয়ার কথা ছিল, কোল্ড স্টোরের কোনো আশার আলো আমরা দেখতে পারি নাই। আমরা চাই যে অনতিবিলম্বে এই কৃষি কোল্ড স্টোরের পরিকল্পনা বাস্তবায়ন করা হোক এবং এই সাইডের আমাদের ভাইরা আছেন, সম্মানিত কৃষক ভাইরা, তারা তাদের পণ্য যখন স্টোরেজ করতে পারবে এবং যথাসময়ে বিক্রি করতে পারবে তখন তারাও লাভবান হচ্ছে এবং দেখা যাচ্ছে যে দেশে নির্দিষ্ট একটা সময়ে কৃষি পণ্যের দাম অত্যধিক মূল্যে বৃদ্ধি পায়। যদি এই উত্তরবঙ্গে কৃষি কোল্ড স্টোর বৃদ্ধি করা হয় এবং কৃষি কোল্ড স্টোরের পরিকল্পনা করা হয় সেক্ষেত্রে সারা দেশের একটা প্রভাব পড়বে এবং কৃষি পণ্যের যে দাম, কৃষি পণ্যের দাম নিয়ন্ত্রণে থাকবে। আমরা বারবার দাবি জানিয়েছি যে রংপুর যে বিভাগীয় শহর, এই রংপুর শহরের ফুসফুস আমরা যাকে বলি আমাদের শ্যামাসুন্দরী খাল, এই শ্যামাসুন্দরী খালের যে পরিকল্পনাটি এক প্রকার আমাদেরকে মূলা ঝুলাই রেখেছে। আমরা আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে কথা বলেছিলাম, আমাদের সম্মানিত সচিব মহোদয়ের সাথে কথা বলেছিলাম, তারা শুধু জানাচ্ছে যে আমরা দিব, কিন্তু আমাদেরকে আশার আলো এটা বলেছিল যে এই যে জুলাই মাস, মানে আমাদের যে নতুন অর্থবছর শুরু হয় জুন মাসের পরেই, এই জুলাই মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা অন্ততপক্ষে যে শ্যামা সুন্দরীর যে একটা বিগ পরিকল্পনা এবং বড় বাজেট এটি তারা প্রকাশ করতে চেয়েছিল, কিন্তু তারা এখন পর্যন্ত এই পরিকল্পনা সম্পূর্ণ বাস্তবায়ন বা নতুন কোনো কতদূর এগিয়েছে এটা তারা আশার আলো বা আশার বাণী আমাদের শোনাতে পারেনি। আমরা যদি বলি রংপুরের যে চিকিৎসা সেক্টরটা আছে, চিকিৎসা সেক্টর দালাল মুক্তকরণ এবং চিকিৎসার যে সেবার মান নিশ্চিতকরণ এই সরকারের সবচেয়ে বড় দায়িত্ব। কারণ আমাদের রংপুরের দেখা যাচ্ছে দিনাজপুর থেকে একজন রোগী যদি আসে, কুড়িগ্রাম থেকে একজন রোগী যদি আসে, নীলফামারী থেকে একজন রোগী যদি আসে, আসার পরপরই তাদের দালালের খপ্পরে পড়তে হচ্ছে এবং দালাল দ্বারা জিম্মি হয়ে বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হচ্ছে, যার তথ্য আপনারা নিজেরাও জানেন যে কয়েকদিন থেকে গত 15-20 দিনে রংপুরে এই অপারেশন থিয়েটারেই 10 থেকে 12 জনের মৃত্যুর ঘটনা আমরা জানি যে অপচিকিৎসায় মৃত্যু হয়েছে বা সঠিক মতো চিকিৎসা না হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। আমাদেরকে আশার আলো জানিয়েছিল যে রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই বিষয়টা আমরাও জানি যে বিশ্ববিদ্যালয় ঘোষণা হয়েছে এবং অর্গানোগ্রাম রেডি, কিন্তু এই অর্গানোগ্রাম দিতে বিলম্বিত কারা করতেছে, পিছনে কারা এর কলকাঠি নাড়ছে? রংপুর মেডিকেল কলেজকে আমরা যখন চীনা হাসপাতাল নিয়ে বারবার তোড়জোড় করতেছিলাম, তারা বলতেছিল যে রংপুর মেডিকেল কলেজকে 1000 থেকে 2000 শয্যা করে দেওয়া হচ্ছে। এই আশার আলো কি শুধু আমাদের হচ্ছে যে আশার বাণী শোনানো? আমরা এর বাস্তবায়ন দেখতে চাই। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে যাচ্ছি যে জুলাইয়ের যে আমাদের স্পিরিট, রংপুর থেকেই আন্দোলন শুরু হয়েছিল, রংপুরের জীবনদানের মাধ্যমে এই জুলাই আন্দোলনের মোড় ঘুরে গিয়েছিল, কিন্তু জুলাইকে শুধুমাত্র নামমাত্র তারা বলতেছে যে আবু সাইদের ভূমি, আমাদের শহীদ আবু সাইদ বাইরে এসে কবর জিয়ারত করতেছেন এবং তার নাম বিক্রি করতেছেন। আমরা এটা চাই না। আমরা জানতে পেরেছি যে আগামী 16 তারিখ কয়েকজন উপদেষ্টা মহোদয় আমাদের রংপুরে আসবেন। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আপনারা আসেন, আমাদের কোনো অসুবিধা নেই, আমরা আপনাদের সাদরে গ্রহণ করব, কিন্তু আসার আগে পরিপূর্ণ রোডম্যাপ দিতে হবে রংপুর নিয়ে। আপনারা রংপুরের বাজেটের জন্য কি করলেন এই পরিকল্পনা দিবেন, আমাদের সাথে সমন্বয় করবেন, রংপুরের মানুষের আকাঙ্ক্ষা শুনবেন, তারপরে আপনারা রংপুরে আসবেন, আমরা আপনাদেরকে সাদরে গ্রহণ করে নিব এবং রংপুর আপনাদেরকে মাথায় তুলে রাখবে। কিন্তু আপনারা কোনো বাজেটের আশার আলো দেখাবেন না, রংপুর পিছায় থাকবে, এখানে এসে মাইকে কয়েকটি লেকচার দিয়ে যাবেন, এটাতে আমরা আর বিশ্বাসী না। আমরা এখন বাস্তবতায় বিশ্বাসী। আমরা চাবো যে আপনারা বাস্তবতা দেখাবেন এবং আপনাদের যে বাণী এবং আপনাদের যে বাস্তবায়নের বিষয় আমাদেরকে জানাবেন এবং সুনির্দিষ্ট রোডম্যাপ দিবেন যে রংপুরে আমরা এই সেক্টরে এই বাজেট দিচ্ছি। বাজেট আবার এমন হইলে হবে না যে আপনি দক্ষিণবঙ্গে বাজেট দিলেন 1000 কোটি টাকা, সেখানে রংপুর পাচ্ছি আমরা মাত্র 100 কোটি টাকা। এই বাজেটও আমরা মানব না। রংপুর দীর্ঘদিন থেকে পিছিয়ে পড়া ছিল, যেহেতু রংপুর দীর্ঘদিন থেকে পিছিয়ে পড়া ছিল সেহেতু তুলনামূলকভাবে রংপুরে বাজেট দক্ষিণবঙ্গের থেকে আরও বেশি দিতে হবে। এটা হচ্ছে আমাদের পুরো রংপুরবাসীর চাওয়া। আমরা যদি বলি আমাদের তিস্তার চরাঞ্চল নিয়ে বারবার টালবাহানা করা হচ্ছে। টালবাহানাটা কেমন? যে আমরা চেয়েছিলাম একটি দীর্ঘ পরিকল্পনা এবং সুদূর প্রসারী সমাধান, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাত্র জিও ব্যাগ ফেলে নর্মাল কিছু করে নর্মালভাবে এর সমাধান আনা হচ্ছে, যা প্রতি বছর আজকে জিও ব্যাগ ফেলতেছে, 1 বছর হবে না, পরের বছর আবার ভাঙবে। এর মাধ্যমে উন্নত হবে কারা? ওই অঞ্চলের
যারা এনজিও আছে এনজিওরা উন্নত হবে, আমাদের মানুষরা সেখান থেকে লোন নিবে, লোন নিয়ে দীর্ঘদিন চলবে, দিন আনে দিন খাবে, লোন পরিশোধ করবে, এদের আর কোনো উন্নয়ন হবে না, টিনের ঘরেই থাকবে। আমরা এই জায়গাতে শঙ্কা প্রকাশ করতেছি। আমরা চাই যে তিস্তা মহাপরিকল্পনা না হলেও তিস্তার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনের পরিকল্পনা, এটা দিতে হবে। আমরা গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে আমাদের রংপুরবাসীর যে গ্যাস আমাদের রংপুরবাসীর প্রাপ্যতা, গ্যাস ট্রান্সফার হয়ে যাচ্ছে অন্য জেলায়। আমাদের রংপুরের বুক চিরে যাওয়া পাইপলাইন পার হয়ে অন্য জেলায় গ্যাস যাবে। আমরা আমাদের এই বিপ্লবী ছাত্র জনতা আমরা এটা হইতে দিব না। রংপুরে আগে গ্যাস দিতে হবে, রংপুরের মানুষ গ্যাস পাবে, রংপুরে কলকারখানা এস্টাবলিশ করতে হবে, তারপরে গ্যাস বাহিরে যাবে। আমরা বারবার দাবি জেনে এসেছিলাম যে রংপুরে একটি আধুনিক স্টেডিয়াম দেওয়া, কারণ মানুষের বিনোদনের যে জায়গা, রংপুরের মানুষের বিনোদনের যে কোনো সেক্টরই নাই, তারা দিন আনে দিন খায় ঘুমায় পড়ে। একটি আধুনিক মানের স্টেডিয়াম, রংপুরে একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর অত্যন্ত জরুরি। আমরা দেখেছি যে আমাদের লালমনিরহাট মানে আমাদের রংপুরে যে শেষ মাথায় যে বিমানবন্দর আছে সেটি অলরেডি চালু হয়েছে এবং এভিয়েশন বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়েছে। এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আরও আমাদের রংপুরের যে চিনিকল চালু হয়েছিল, চিনিকল চালুর প্রজ্ঞাপন দেওয়া হইলেও এর কোনো উন্নতি এখন পর্যন্ত বা কোনো কার্যক্রম যে রান করবে এটা আমরা কোনো দৃশ্যমান বাস্তবায়ন এখন পর্যন্ত দেখতে পারিনি। আমরা চাবো যে আপনারা যেটা ঘোষণা করেছেন এটা দৃশ্যমান বাস্তবায়ন করুন, জনগণকে মূলা ঝুলানো কোনো পরিকল্পনা দেওয়া বা প্রকল্প দেওয়া অথবা এটার কোনো প্রজ্ঞাপন দেওয়া, এটাই আর আমরা বিশ্বাসী থাকতে চাই না। রংপুরের মানুষকে, আমাদের সম্মানিত নাগরিক ভাই বোনদের আমরা জানাতে চাই যে আমরা আসলেই থমকে যাইনি, আপনারাই আমাদের সাহস, আপনারা বিশ্বাস করেন বলে আমরা আমাদের এখনও সব সময় দৌড়াই যাচ্ছি এবং এই কাজের গতি বাড়ায় রাখছি। সেই সময় আমাদেরকে জানানো হয়েছিল যে রংপুরে এটা দেওয়া হবে, উন্নয়ন দেওয়া হবে, ওই দেওয়া হবে, এই দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা একটু থেমেছিলাম, আচ্ছা একটা পরিকল্পনা করতেও তো একটা সময়ের প্রয়োজন আছে। কিন্তু ভাই দেখেন 8 মাস 9 মাস একটা পরিকল্পনার আমাদের কোনো আশার বাণী শুনতে পারবে না, এটা আমরা মানতে রাজি না। অবশ্যই এই জায়গাটা আমাদের একটু উদ্বেগের জায়গা এবং আমরা বারবার ক্লিয়ার করেছি যে আমরা একটি অরাজনৈতিক সংগঠন এবং আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন সবাই আমরা যারা আছি এখানে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমার রংপুরের ন্যায্যতা, আমার রংপুরের ন্যায্য দাবি নিয়ে আমরা কথা বলছি এবং আমাদের এই ন্যায্যতা বুঝিয়ে দিতে হবে। তারা আমাদের যেভাবে বলেছিলেন যে আমাদের দাবি দেওয়া দেখবেন, এই দিবেন, এবং প্রধান উপদেষ্টা মহোদয় নিজেই বলে গিয়েছিলেন যে রংপুরের বিষয় তিনি পার্সোনালি দেখবেন। এক পর্যায়ে তিনি বলেও ছিলেন যে রংপুরে উপদেষ্টা দেওয়া হয়নি, তিনিই রংপুরের উপদেষ্টা। কিন্তু তিনি রংপুরের উপদেষ্টা থাকার পরেও রংপুর কীভাবে এখনও পিছিয়ে থাকে এটি আমাদের প্রশ্ন। এবং আমরা আমাদের উদ্বেগের জায়গা থেকে আজকে জানান দিলাম যে যদি সুনির্দিষ্ট রোডম্যাপ দেওয়া না হয়, সুনির্দিষ্টভাবে জানানো না হয় আমরা কি পাচ্ছি, আমাদের দাবি দেওয়াগুলোর কতটুকু বাস্তবায়ন করা হবে, তাহলে আমরা পরবর্তীতে বৃহৎ পরিসরে কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা স্পষ্ট ভাষায় জানান দিতে যাচ্ছি যে 16 তারিখের আগেই, 16 তারিখ আমাদের সম্মানিত যে উপদেষ্টা মহোদয়গণ রংপুর সফরে আসবেন, আবু সাঈদের বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তার আগেই তারা যেন আমাদের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করেন যে আমরা এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য কাজ করছি বা তারা আমাদেরকে এই বিষয়গুলো দিবেন। যদি না দেয় সেক্ষেত্রে অবশ্যই আমরা আমাদের ব্যবস্থা নিব। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলেছিলাম অতি দ্রুত আমাদের জুলাই যে সনদ সেটা যেন বাস্তবায়ন করা হয়, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তার যে দায়িত্বশীলতার জায়গা সেটা সে প্রকাশ করতে কখনোই পারছে না। কোনো নির্দিষ্ট দল বা কোনো নির্দিষ্ট এক গোষ্ঠীর কারণে সরকার এটা করছে না। যদি সরকার এটা করতে ব্যর্থ হয় তাহলে এই সরকারকে কীভাবে চেয়ার থেকে নামাতে হয় সেটা আমরা জানি, আমরা এটা করতে পারবো। এবং রংপুরে যে উন্নয়ন, সেই উন্নয়নের পিছনে শুধু আমি সরকারের দোষ দিব না, আমাদের রংপুরে অনেক বড় বড় সচিব আছে যারা আসলে তাদের দায়িত্বশীলতার জায়গা থেকে রংপুরের জন্য কোনো কাজ করে না। তারা যে রংপুরের সন্তান, একজন রংপুরের সন্তান হিসেবে রংপুরের জন্য যে কাজ করা উচিত তারা সেই ভয়েসটা রেজ করতে পারে না। তো ওই সমস্ত সচিবদের কাছেও আমাদের মেসেজ থাকবে যে আপনারা যদি সচিব হয়ে দায়িত্বশীলতার জায়গা থেকে দায়িত্বশীলতার কাজ করতে না পারেন তাহলে আমার মনে হয় যে আপনাদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত। কারণ রংপুরে দীর্ঘদিন রংপুরে পড়াশোনা করে যদি আপনি সচিব হন অথচ রংপুরের উন্নয়নে আপনার কোনো হাত থাকবে না তাহলে আপনার সচিব হওয়ার কোনো প্রয়োজন নাই। তো রংপুরে অনেক বড় বড় সচিব ঢাকায় সচিবালয় আছে, তাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা ওখান থেকে সাপোর্ট দেন। এদিকে আমরা রংপুরে সাধারণ মানুষ আছি, আমরা সাধারণ মানুষকে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কীভাবে এটা আদায় করতে হয় সেটা আমরা করার চেষ্টা করব। যে রংপুর মহানগর একটা সিটি কর্পোরেশন চলতে গেলে কিভাবে বাজেট না পায়, সিটি কর্পোরেশনের জন্য কোনো বাজেট নাই। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা বারবার বলছি রংপুরের উন্নয়ন, ভাই এটা তো রংপুরের উন্নয়ন নিয়ে কথা নয়। রংপুর এখন
দীর্ঘদিনের বৈষম্যের কারণে রংপুর এমন অবস্থায় পৌঁছেছে যে সিটি কর্পোরেশনের মানুষ তারা রাস্তা দিয়ে হেঁটে যাবে, কিন্তু সেই রাস্তার লাইট ঠিক করার টাকা সিটি কর্পোরেশনের নাই। দিনের পর দিন রংপুরের সিটি কর্পোরেশনকে কিন্তু এইভাবে অর্থনৈতিক দৈন্যতায় এবং জর্জরিত করে ফেলা হয়েছে। তো সেই জায়গা থেকে শুধু রংপুরের উন্নয়ন নয়, বরং রংপুরের মানুষের যে মিনিমাম অধিকারটুকু, মিনিমাম হকটুকু, সেটি কিন্তু এতদিন নিশ্চিত করা হয়নি। তো সেই জায়গা থেকে আমরা বলবো যে অন্তর্বর্তীকালীন সরকারের যে কোনো উন্নয়ন প্রকল্পের আগে রংপুর সিটি কর্পোরেশনকে মোটামুটি একটা স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার জন্য কিন্তু রংপুর সিটি কর্পোরেশনকে একটা বাজেট দেওয়া উচিত ছিল। সেই সাথে সাথে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যেটি আবু সাইদের বিশ্ববিদ্যালয় এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হটস্পট, সেটিরও কিন্তু দীর্ঘদিন ধরে এই যে বাজেট বৈষম্য আমরা শুনেছি যে সবুজ পাতায় 1009 কোটি টাকার একটি প্রকল্প, সেটি পরিপূর্ণ অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমরা আবারও তাদেরকে মনে করিয়ে দিতে চাই যে এটি কোনোভাবেই যেন বিলম্বিত না করা হয় এবং সেই যে অনুমোদন সেটি যেন দ্রুত সময়ে সেই উন্নয়ন কার্যক্রমগুলো সম্পূর্ণ করা হয়, এটাই আমাদের দাবি। জুলাই যে ঘোষণাপত্র, আপনারা জানেন যে আমরা একবার সবাই মিলে ঢাকাতে ঘোষণাপত্রের একটা আয়োজন করা হয়েছিল এবং নির্দিষ্ট একটা পক্ষের কারণে বা একটা বাধার কারণে সেই সময় ঘোষণাপত্রটি দেওয়া হয়নি এবং বলা হয়েছিল যে 1 মাসের মধ্যে একটি ঘোষণাপত্র দেওয়া হবে, এরপরে প্রোক্লামেশনের বিষয় আছে এবং জুলাই সনদের বিষয়গুলো ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা যখন না দেয়, অলরেডি আমাদের বর্তমান যে নতুন দল গঠন করেছে, সবাই সাবেক যত সমন্বয়ক ছিল, সমন্বয়করা এনসিপি জাতীয় নাগরিক পার্টি, তারা অলরেডি ঘোষণা দিয়েছে যে আগামী 3 তারিখ জুলাইয়ের যে ঘোষণাপত্র তারা পাঠ করবেন যদি সরকার না করে। সেক্ষেত্রে আমরা মনে করি যে আমরা যে সাবেক সমন্বয়ক আমাদের যারা আছেন, আমাদের সহযোদ্ধারা আছেন, আমাদের লিডাররা আছেন, তারা বিষয়টি দেখছেন, আমরা তাদের সাথে একতা প্রকাশ করব।